কাজ শক্তি এবং ক্ষমতা। এই চ্যাপ্টারে সবচেয়ে কমন টাইপের ম্যাথগুলো কি কি? একটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ অর্থাৎ কুয়ার ম্যাথ, পানির টাঙ্কি বা কুয়ার ম্যাথ, আর একটা হচ্ছে সরল দোলকের শক্তির সংরক্ষণশীলতা। তো এই দুইটা ম্যাথ টাইপ আসলেই অনেক বেশি কমন এবং অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষা, তোমাদের অ্যাডমিশন পরীক্ষা এবং তোমাদের স্কুল কলেজের পরীক্ষার জন্য। স্কুল না, অবশ্য কলেজের পরীক্ষার জন্য। তো এখন এই দুইটা টাইপই একটা ভিডিওতে আমি আজকে কভার করতে যাচ্ছি। আর তোমাদেরই বোর্ডে আসা মানে এইচএসসি পরীক্ষার বোর্ডে আসা দুইটা কোয়েশ্চেন দিয়ে আমি এই দুইটা টাইপ সম্পূর্ণভাবে যার খুঁটিনাটি যা আছে বেসিক থেকে শুরু করে ম্যাথ সলভ পর্যন্ত সবই তোমাদেরকে এই ভিডিওতে আমি প্রোভাইড করতেছি। তো আশা করি তোমরা পুরোপুরি ভিডিওটা দেখবা এবং যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা কোয়েশ্চেনগুলো দেখি। তোমাদের এই দুইটা টাইপ আমি কভার করার জন্য দুইটা বোর্ড কোয়েশ্চেন সিলেক্ট করেছি। একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সালের একটা কোয়েশ্চেন, আরেকটি হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটি কোয়েশ্চেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি এবং দেখি কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে। তো দেখো তোমরা এখানে কোয়েশ্চেনটা পড়লে বুঝতে পারবা যে এখানে ফার্স্ট অফ অল একটা চিত্র দেওয়া আছে। চিত্রটার মধ্যে যে এই চিত্র ওয়াইজ কি করতেছে, রাফির উপরের চিত্র অনুযায়ী একটি 2 কেজি ভরের বস্তু দুলাচ্ছে, মানে ও বিন্দু থেকে নির্দিষ্ট একটা 1 মিটারের ধরো রশি সাপেক্ষে বাঁধা একটা বস্তু। এই বস্তুটার ওজন হচ্ছে 2 কেজি। কত কেজি? 2 কেজি। এই বস্তুটিকে রাফিদ কি করতেছে, এভাবে দুলাচ্ছে। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা কোশ্চেন কি চাইছে সেটা দেখি। দেখো গ নাম্বারের কোশ্চেন আসছে হচ্ছে এই বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করো, আর ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকের বস্তুটির শক্তির সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আসলে এই দুইটা ম্যাথ অনেক সহজ। তোমরা যদি একটু প্রিসাইজলি ম্যাথগুলোকে করতে পারো আর একটু ভালোভাবে তোমরা যদি বেসিকটাকে এনরিচ করতে পারো তাহলে এই ম্যাথ সলভ করা আসলে কোনো ব্যাপারই না। তো দেখো কিভাবে আমরা ম্যাথটা সলভ করি। চলো, গ নাম্বার কোশ্চেন বলছে হচ্ছে যে এ বিন্দুতে বস্তুটির বেগ নির্ণয় করতে, রাইট? তাহলে আসো আমরা গ নাম্বার কোশ্চেন দিয়ে শুরু করি। যে গ নাম্বার দেখো তো ও থেকে এ বিন্দুর যে ডিসটেন্স সেটা কত দেওয়া আছে, ও এ সমান সমান 1 মিটার দেওয়া আছে, রাইট? আবার একটা জিনিস দেখো তো পিবি এর যে ডিসটেন্স সেটা কত? পিবি এর ডিসটেন্সটা হচ্ছে 0.6 মিটার। এখন দেখো তো আমরা যদি নরমালি খেয়াল করি ওপিবি দেখো ওপিবি, তাহলে এটা কি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোণ তৈরি করলো না? তার মানে কি এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায় না? তো আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে এই জায়গায় ওপি এর যে ডিসটেন্সটা আছে সেটা আমরা বের করব। এখন দেখো তো ও এ যদি এইটা হয়, ও এ যদি এই 1 মিটার হয়, তাহলে দেখো তো এই ও এটাই কি না, এই যে ও এটা যদি ডিসটেন্সটা হয়, দেখো তো এই যে এটা ধরো সাপোজ ও এ, এটা যদি ডিসটেন্স হয় তাহলে দেখো তো ও বি তেও তো এটাই চলে গেছে, তাই না? মানে এই যে অতিভুজটা, এই অতিভুজটাও তো কত হবে? 1 মিটার হবে। আর পিবি দেওয়া আছে কত? 0.6 মিটার। তাহলে আমরা চলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই যে ওবি স্কয়ার ইকুয়ালস টু কি? ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। আমাদের লাগবে হচ্ছে ওপি এর মান। সুতরাং ওপি ইকুয়ালস টু কত? ওপি ইকুয়ালস টু √, ওবি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার। তো এখানে মানটা হবে 1 স্কয়ার মাইনাস 0.6 স্কয়ার, রুট করলে যেখানে তোমাদের মান আসবে হচ্ছে গিয়ে 0.8। কত আসবে? 0.8 মিটার। ওকে, তো যখন 0.8 আসছে তাহলে আমরা ওপি এর ডিসটেন্স পেয়ে গেলাম কত? 0.8। তাহলে ওপি থেকে তুমি হচ্ছে ওএ থেকে, এবার যদি তুমি ওএ থেকে ওপি মাইনাস করো তাহলেই তো আমরা কি পেয়ে যাচ্ছি বলো তো? এইটুকু ডিসটেন্স পেয়ে যাচ্ছি না? দেখো তো এই যে এই ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি না? পি এর ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি না? বা এই যে বি বিন্দু থেকে যে এ তে আসলো একটু কতটুকু ডিসটেন্স সে অতিক্রম করলো? এই যে পি এ তো ডিসটেন্স অতিক্রম করলো, তাই না? তো এই যে পি এর মান আমরা পেয়ে যাচ্ছি পি এ, বা এখানে ধরো সাপোজ লিখলাম আমি পি এ, তাহলে পি এ ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস 0.8, তাহলে আসছে কত? 0.2 মিটার। আমাদের যে এইচটা মানে এখন ধরো আমি তোমাদের, আচ্ছা আমরা এখন কেন এই মানটা বের করলাম, যে পি এ এর মান কেন ভাইয়া বের করলাম? এখন দেখো তো এই যে সবার উপরে বি বিন্দুতে বস্তুটির যে ইউ বা বেগ, আদি বেগ, এই বেগটা কত হবে? 0 হবে অবশ্যই। কারণ কি
এই যে বস্তুটা সেটা বি বিন্দুতে গিয়ে থেমে গিয়েছে, থামার পরে সে বি বিন্দু থেকে কই আসলো দেখো তো, এ বিন্দুতে আসলো। তাহলে এইটুকু ডিসটেন্স যে অতিক্রম করলো তার লিনিয়ার ডিসটেন্সটা কত, এই যে পি এ না, পি এ না, পি এ ইকুয়ালস টু এইচ ধরি, তাহলে আমরা যদি এটাকে এইচ ধরি, এইচ এর মান কত পাইলাম আমরা 0.2 মিটার। এইচ সমান যদি 0.2 মিটার আমরা পেয়ে থাকি, তাহলে আমরা একটা সূত্র মনে আছে আমাদের সবারই, দেখো তো ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। কারণ কি বলতো, বলটা উপর থেকে নিচের দিকে নামতেছে, যদি বলটা উপর থেকে নিচের দিকে নামে তাহলে এখানে হবে প্লাস, আর যদি বলটা নিচ থেকে উপর দিকে যায় তাহলে এটার মান হবে কি বলতো, মাইনাস। তো তাহলে এবার দেখো এই সূত্রতে আমরা জাস্ট মান বসিয়ে ভিটা বের করে ফেলবো, বেগটা বের করে ফেলবো, যা কিনা এই বিন্দুতে ওই বস্তুটির বেগ। এখন দেখো ভি সমান সমান তাহলে কি, ভি সমান সমান রুট ওভার অফ ইউ স্কয়ার। এখন ইউ এর মান কত, ইউ এর মান সবসময় কিছুক্ষণ আগে বললাম যে সবার উপরে বি বিন্দুতে ইউ এর মান কত হবে, অবভিয়াসলি 0 হবে। তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8, আর এই যে এইচ কত বলো তো, একটু আগে পাইলাম 0.2। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান কত আসে বলো তো, এটা ক্যালকুলেশন করলে মান আসে হচ্ছে 1.98 ms ইনভার্স 1। তার মানে আমরা বলতে পারি যে এ বিন্দুতে বস্তুটির বেগ 1.98 ms ইনভার্স 1। দেখো তো সোজা না। ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা জানি যে বি বিন্দুতে, ফার্স্টে আমরা কি জানি, ফার্স্টে আমরা জানি যে বি বিন্দুতে বেগটা কত, বি বিন্দুতে বেগটা হবে 0। এরপর আমরা কি করলাম, যে বি বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তাহলে কতটুকু লিনিয়ার ডিসটেন্স অতিক্রম করলো সেটা বের করা লাগবে। এবং সেটা বের করার জন্য আমাদের কি দেওয়া আছে, আমাদের ও এর মান দেওয়া আছে, ও এ যা ও বি ও তাই, আর হচ্ছে পিবি এর মান দেওয়া আছে 0.6। যেহেতু এটা একটা তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই আমরা কি করতে পারি, পিথাগোরাস ব্যবহার করে ওপি এর মানটা বের করে ফেলতে পারি। এখন ওপি এর মান বের করার ফলে কি হবে, লাস্টে দেখো তো ও এ থেকে, যে ও এ ডিসটেন্সটা থেকে আমরা যদি ওপি ডিসটেন্সটা মাইনাস করে দেই, তাহলে তো আমাদের কি পি এর ডিসটেন্সটা বের হয়ে যায়। যেই পি এর ডিসটেন্সটাকে মেইনলি আমাদের হচ্ছে এইচ বা ভারকেন্দ্রের সরণ বলতে পারো, সবকিছু বলতে পারো, সেটা হচ্ছে এইচ। তো ওই এইচ দিয়ে আমরা সিম্পলি একটা সূত্র, কি সূত্র দেখো তো, যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রতে বসিয়ে আমরা কি করতে পারি, এই বিন্দুতে বেগটা সহজে নির্ণয় করতে পারি, যেখানে ইউ এর মান কত 0, কারণ কি বি বিন্দুতে বস্তুটি স্থির হয়ে গিয়েছিল, স্থির হয়ে তারপরে সে নামা শুরু করছিল। তো আশা করি এই ম্যাথটা অনেক সহজভাবে বুঝতে পারছো তোমরা। তো চলো এবার গ নাম্বার ম্যাথে কি চাইছে সেটা আমরা দেখি। উদ্দীপকের বস্তুটি শক্তি সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো চলো আমরা আবারও এই চিত্রটা আমরা নিচ থেকে আঁকি। দেখো তো চিত্রটা আমি যদি একবার আঁকাই, একবার বলো তো, এই যে ও এ ধরো, এই সাপোজ এটা হচ্ছে বস্তুটি ও এ, আর সাপোজ বস্তুটি এখানে আছে ও বি বিন্দুতে। দেখো তো এটাও কি 1 মিটার, এইটাও কত 1 মিটার। আচ্ছা, আবার এখান থেকে পি বিন্দুতে এই পিবি এর মান দেওয়া আছে 0.6 মিটার। ওকে ডান, পি বিন্দু। আবার এই সেম বস্তুটি যখন এই জায়গায় আছে, ধরো সাপোজ এই যে জায়গায়, এটা হচ্ছে সি বিন্দু, রাইট, এটা হচ্ছে সি বিন্দু। আবার ধরো পি আর এই যে কিউ, এই পি কিউ সি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 0.3 মিটার। আচ্ছা, এবার বলো তো ভাইয়া, এই যে একটা বস্তু, এই বস্তুটা যখন মাটির সংস্পর্শে আসে, ঠিক আছে, এই জায়গায় ভারকেন্দ্রের কোনো সরণ বা এইচ এর মান কত হবে? এই জায়গায় এইচ এর মান হচ্ছে একবারে 0। তার মানে এ বিন্দুতে বা এই পজিশনে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার শুধুমাত্র কি কাজ করতেছে বলতো, ই কে কাজ করতেছে, তাই না? কারণ কি, ইপি মানে কি, ইপি মানে হচ্ছে বিভব শক্তি। বিভব হচ্ছে বস্তুটির সরণের ফলে যে শক্তি লাভ করে। কিন্তু দেখো তো এই বস্তুটার সাম্যাবস্থান তো এই জায়গায়। এখন এই জায়গায় কি এইচ এর কোনো পরিবর্তন আছে? না, এইচ এর মান কত 0। তার মানে mg h, এই সূত্রতে আমরা যদি mg এর মানও বসাই, জাস্ট h এর মান 0 বসাইলে কি হয়ে যায়, বিভব শক্তির মান হয়ে যায় কত 0। তার মানে এই বিন্দুতে কোনো রকমের বিভব শক্তি কাজ করতেছে না। কিন্তু এই বিন্দুতে কি কাজ করতেছে, এই বিন্দুতে শুধুমাত্র আমাদের গতি শক্তি কাজ করতেছে, রাইট। কারণ কি বলতো, আমরা কিছুক্ষণ আগে গ নাম্বার কোশ্চেনে বের করে আসছি যে এই বিন্দুতে ওই বস্তুটির যে বেগটা কত 1.98। তার মানে এই বিন্দুতে অবশ্যই কি কাজ করতেছে, একটি গতি শক্তি কাজ করতেছে, রাইট। তাহলে গতি শক্তিটি কত হবে, গতি শক্তি আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার। তাহলে এখন দেখো হাফ ইনটু 2 ইনটু ভি এর মান কত ছিল 1.98 হোল স্কয়ার, যেটার মান আসলে দাঁড়ায় হচ্ছে 3.9 জুল। তার মানে এই বিন্দুতে তাহলে মোট শক্তিটা কত বলো তো ভাইয়া? আমরা জানি কি মোট যান্ত্রিক শক্তি E ইকুয়ালস টু কি
ইকে প্লাস ইপি না, মানে বিভব শক্তি যোগ গতি শক্তি না। তার মানে এখানে বিভব শক্তি শুধুমাত্র 0 আর গতি শক্তি শুধুমাত্র 3.9। বিভব শক্তি কোনো রকমের কাজ করতেছে না, তার মানে ইকে এর মান যা তাই কি মোট শক্তি। বুঝতে পারছি? তাহলে দেখো তো এই বিন্দুতে আমাদের কি মোট শক্তি নির্ণয় করা হয়ে গেল না? দেখো এই বিন্দুতে আমাদের মোট শক্তি নির্ণয় করা ডান। এবার আমরা তার সাথে সাথে বি বিন্দুর যে মোট শক্তি সেটাও নির্ণয় করে ফেলি। দেখো বলতো আমরা গ নাম্বারে কিন্তু পেয়ে আসছি যে পি এ, এই যে পি এ যে ডিসটেন্সটা বা এখানে যে ধরো এই যে ভূমি থেকে যে বি বিন্দুর যে ডিসটেন্স এইচ, এটা কত 0.2, রাইট? এটা কিন্তু আমরা পেয়ে আসছি কত 0.2 গ হতে। তাহলে গ হতে পাই, আচ্ছা গ হতে পাই এটা লেখা লাগবে না, বি বিন্দু আগে লিখবা যে বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু কি বলতো mgh না। এখন বি বিন্দুতে আমি এই জায়গায় আবার চিত্রটা আঁকাই, দেখো তো এটা হচ্ছে গিয়া তোমার আদি অবস্থান আর এটা হচ্ছে গিয়ে ধরো সাপোজ ভূমি। তা আমরা কি জানি সবসময় বিভব শক্তির যে উচ্চতাটা ধরা হয় সেটা কোথা থেকে ধরা হয়? সবসময় মনে রাখবা বিভব শক্তির যে উচ্চতাটা ধরা হয় সেটা সবসময় ভূমি থেকে কত উপরে আছে সেটা ধরা হয়। তো দেখো তো ও বি বিন্দুতে ও বি যে পজিশন, বি যে পজিশনটা আছে তার ইয়া থেকে ভূমি থেকে উচ্চতাটা কত? ভূমি থেকে উচ্চতাটা হচ্ছে 0.2, যেটা আমরা আগের ইয়াতে পেয়ে আসছি। কারণ কি আমাদের ও এ সমান সমান ছিল হচ্ছে 1 মিটার আর ও পি সমান সমান ছিল হচ্ছে 0.8 মিটার। তার মানে এইটুকু কত হবে? জাস্ট আমি হচ্ছে ফ্রি হ্যান্ড আঁকাইলাম তো তো এটা ঠিক না, বাট তারপরে তোমরা যে বুঝে নাও যে এইটুকু হচ্ছে 0.2 মিটার। তাহলে এইটুকু 0.2 মিটার হলে এইটা আর এটা তো সেমই, তাই না? তার মানে এটাও কত হবে? এই যে ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা তো সেমই, তাই না? তার মানে এই যে এইচ এর মান, এই যে বি বিন্দুতে mgh এর যে মান, h এর মান কত হবে? 0.2 বা 2 * 9.8 * 0.2। এই জায়গায় মান আসবে দেখবা 3.9, সরি এই জায়গায় মান আসবে হচ্ছে তোমাদের 3.9 জুল। আবার খেয়াল করে দেখো তো যে বি বিন্দুতে যে ইকে বা ইকে বি যদি লিখি, এখানে ইপি বি লিখি, এই পাশে হচ্ছে ধরো সাপোজ ইকে এ লিখি, ইপি এ লিখি, আবার হচ্ছে এই জায়গায় ইপি এ লিখি, ঠিক আছে? আবার ইকে বি লিখি, ইকে এ লিখি, ঠিক আছে? আচ্ছা তো দেখো যদি বি বিন্দুতে আমরা গতিশক্তি নির্ণয় করতে চাই, বি বিন্দুতে কি কোনো গতিশক্তি আছে বলো তো? mv²। এখন দেখো তো বি বিন্দুতে যখন বস্তুটা একবার উপরে উঠে যায় তখন কি তার বেগটা 0 হয়ে যায় না? বেগটা 0 হয়ে গেলে তো দেখো এই যে এই বস্তুটাকে আমি এদিকে উঠাইলাম, ওঠার পরে যে বেগটা 0, বেগ 0 হওয়ার পরে তো সে কি নিচের দিকে নামা শুরু করে। তার মানে বি বিন্দুতে বেগ কত? 0। বি বিন্দুতে বেগ 0 হলে এটার পুরো মান কি হয়ে যায়? 0, রাইট? তার মানে সবার উপরে বি বিন্দুতে গতি শক্তি 0, আবার সবার নিচে এ বিন্দুতে বিভব শক্তি কত? 0। তাহলে এখন বি বিন্দুতে মোট শক্তিটা কত নির্ণয় করি। বি বিন্দুতে মোট শক্তি হবে এই যে ইকে বি প্লাস ইকে সরি ইপিসি বি। তার মানে এটার মান হচ্ছে বলো কত? 0 প্লাস 3.9 বা 3.9 জুল। তার মানে দেখো তো এ বিন্দু এবং বি বিন্দু মানে এ পয়েন্ট আর বি পয়েন্টে কিন্তু মোট শক্তি ই সমান। অলরেডি আমরা মোট শক্তি ই দুইটা বিন্দুতে সমান পেয়ে গেছি। এখন যদি সি বিন্দুতে মোট শক্তিটা সমান হয়ে যায় তার মানে কি হবে বলো তো? শক্তি সংরক্ষণশীলতা নীতি কি খাটবে? হ্যাঁ অবশ্যই খাটবে। তাহলে আসো এবার সি বিন্দুতে আমরা নির্ণয় করি। এবার দেখো তো খেয়াল করে, এবার একটু কাজ করা লাগবে। ধরো কাজ করার দরকার নেই, দেখো তো ও এ আছে এই জায়গায় আর বি বিন্দুটা কোথায়? এই ধরো এটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ধরো বি বিন্দু, ঠিক আছে? বি বিন্দুতে ছিল হচ্ছে পি আর সি বিন্দুতে ছিল হচ্ছে কিউ। আচ্ছা এবার দেখো তো এইটুকু ডিসটেন্স হচ্ছে পি কিউ, আবার এই পুরোটা হচ্ছে পি এ আর এইটুকু হচ্ছে এ কিউ, ঠিক আছে? আচ্ছা তো এইটুকু যদি ডিসটেন্স তোমাদের মাথায় থাকে ভালো করে খেয়াল করে দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার ডিসটেন্সটা হচ্ছে এ কিউ, তারপরে এইটুকু ডিসটেন্সটা হচ্ছে কত? পি এ, আর এইটুকু ডিসটেন্সটা কত হচ্ছে? পি কিউ, রাইট? এই যে পি কিউ। এখন আমরা সি বিন্দুর জন্য আগে বিভব শক্তি নির্ণয় করি। কি নির্ণয় করি? সি বিন্দুতে বিভব শক্তি। খেয়াল করো সি বিন্দুতে যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে কি লাগবে বলো তো? ইপিসি ইকুয়ালস টু mgh। এখন h এর মানটা কই? ভূমি থেকে সি বিন্দুর যে দূরত্বটা, তাই না? ভূমি থেকে সি বিন্দুর যে দূরত্ব সেটা কত বলো তো? এই যে এইটুকু মানে কত? এ কিউ, রাইট? এ কিউ না? আচ্ছা
তাহলে লিখে আসো mg aq, এটুকু লেখা আমরা রাখলাম। এবার সি বিন্দুতে বিভব শক্তি পাইলাম, এবার সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করি। চলো, গতিশক্তি E কে ইকুয়ালস টু কত বলো তো, হাফ m v স্কয়ার। আমরা জানি কি v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh, রাইট? v স্কয়ার সমান সমান কি আমরা জানি, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, এটুকু আমরা জানি। এখন দেখো তো b বিন্দুতে u কত 0, তাহলে বাদ হয়ে গেল অলরেডি 0, তাহলে থাকে কি 2gh থাকে। তাহলে এইটুকু আমরা আবার দেখো এখানে করি যে হাফের সাথে দেখো হাফ m ইনটু 2gh, তাহলে 2 2 কাটা, তাহলে থাকে কি mg। এবার h টা কত হবে বলো তো? এবার সরণটা কিন্তু b থেকে c তে হইছে, এই যে b থেকে যে c এর যে ডিসটেন্স এইটুকু কত বলো তো, এই যে pq না, pq না, তাহলে mg কত কত pq। এখন pq কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, pa aq, pa aq আমরা প্রকাশ করতে পারি না? তাহলে দেখো mg pa aq। তাহলে এবার যে মোট শক্তি E হবে কত বলতো, দুইটা শক্তির যোগফল mg aq প্লাস mg pa মাইনাস mg aq। তাহলে দেখো তো mg aq মাইনাস mg aq দুইটা কাটাকাটি, তাহলে লাস্টলি থাকে কি বলতো, mg pa। এখন mg pa এর মান কত, 2 ইনটু 9.8 ইনটু 0.2, কারণ pa আমরা তখন থেকেই জেনে আসছি কত, 0.2, তাহলে আলটিমেটলি এটারও মান হবে হচ্ছে 3.9 জুল। তার মানে বলতো যে E of A equals to E of B equals to E of C, হইলো না? হইলো কি না? তো দেখো মিললো না, E A E B এবং E C সবগুলাই তো কি মিললো না? তাহলে মিলা মানে কি বলতো, এই যে আমাদের গ নাম্বার যে উদ্দীপকের বস্তুটি শক্তি সংরক্ষণ সূত্রটিকে কি মেনে চলে কিনা, তাহলে আমরা কি বলবো যে উদ্দীপকের বস্তুটি শক্তি সংরক্ষণশীল সূত্রকে মেনে চলে, কারণ A B এবং C তিনটা পয়েন্টেই মোট শক্তি সমান। বুঝতে পারছি? তাহলে চলো এবার আমরা সবচেয়ে জনপ্রিয় যে টাইপ, সবচেয়ে জনপ্রিয় পঞ্চম চ্যাপ্টারের যে ম্যাথ টাইপটা, সেটা হচ্ছে এই যে ভারকেন্দ্রের সরণ, নদী, কুয়া, পানির ট্যাঙ্কি, এইসব নিয়েই যে ম্যাথটা আসে, তোমরা এইসব নিয়েই চিনো আসলে। তো চলো ম্যাথটা আমরা ভালো করে পড়ি, দেখি কি বলছে। একটি পানির ট্যাঙ্কের গভীরতা দেওয়া আছে হচ্ছে 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার, তাহলে ব্যাসার্ধ কত, 2 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। পানির ঘনত্ব এত। আচ্ছা, এখন প্রথম পাম্পের ক্ষমতা নির্ণয় করো বলছে। প্রথম পাম্পটির ক্ষমতা কিভাবে নির্ণয় করব, চলো আমরা সুন্দর মতো এই যে ম্যাথগুলোর জন্য কিভাবে সলভ করা লাগে বলো তো। ফার্স্টে একটা সুন্দর মতো পানির ট্যাঙ্কি ড্র করে নাও, যার এই ফুল ডিসটেন্সটা কত বলো তো, 12 মিটার, তাই না? গভীরতা কত দেওয়া আছে বলো তো, সরি 20 মিটার, আমার একটু ভুল হয়ে গেছে, গভীরতাটা হচ্ছে 20 মিটার। এখন বলো তো পানি ট্যাঙ্কির পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করা 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে, মানে এই ট্যাঙ্কটাকে তুমি 4 ভাগে ভাগ করো। ধরো এই যে 1 ভাগ, এই 2 ভাগ, এই 3 ভাগ, এই যে 4 ভাগ, ঠিক আছে? তাহলে বলো তো 4 ভাগে যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগের দূরত্ব কত, 5 করে না? যদি এই পুরোটা ট্যাঙ্কে আমি 4 ভাগে ভাগ করি তাহলে এই যে প্রত্যেকটা যে ডিসটেন্স এটা কত, 5 করে না? 5 করে। এখন আমাদের খালি করছে কতটুকু বলো তো ভাইয়া? খালি করছে এই যে প্রথম যে 1/4 এইটুকু, এই যে এইখান থেকে এইটুকু খালি করছে। এখন বলো তো এইটুকু অংশের ভার কেন্দ্রটা কোন জায়গায়? এইটুকু অংশের ভার কেন্দ্রটা ঠিক এই যে মাঝখানে। তার মানে কি এইটুকুর যে দূরত্ব এটা হচ্ছে 2.5, আবার এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে কত, 2.5। সবসময় মনে রাখবা ভারকেন্দ্র সরণে অনেক সূত্র দিয়ে অনেকে অনেকভাবে বোঝায়, বাট আমি এভাবে পড়াই না। আমি জাস্ট তোমাদেরকে ভারকেন্দ্রটা ডিরেক্টলি রিলেট করে এরকম ভাবে বুঝাই দিব। খেয়াল করো, সবসময় মনে রাখবা আমরা পানিটাকে কই উঠাবো, পানির ভরকেন্দ্রটাকে ট্যাঙ্কির মাথায় উঠাবো। কোথায় উঠাবো? ট্যাঙ্কি বা কুয়ার মাথায় উঠাবো। তাহলে ভরকেন্দ্রটা কই আছে বলতো? এই ক্ষেত্রে ভরকেন্দ্রটা হচ্ছে এই যে এই জায়গায়,
কোথায় 2.5 মিটার গভীরে। কোথায় আছে? এই যে 2.5 মিটার গভীরে। তাহলে এই 2.5 মিটার থেকে একটু উঠাইতে হবে। তার মানে এই জায়গায় যে ভারকেন্দ্রের যে সরণ এইচটা কত? মাত্র 2.5 মিটার। বুঝা গেছে? যদি হাফ হইতো, যদি পুরোটাকেই উঠাইতো, মানে যদি ধরো সাপোজ ম্যাথে বললো যে সম্পূর্ণ পানির ট্যাঙ্কিটাকে খালি করা হলো, তাহলে সম্পূর্ণ যদি পানির ট্যাঙ্কিটাকে খালি করা হতো, তাহলে বলো তো এটার ভারকেন্দ্রটা কই থাকতো? এই যে এইটুকু, পুরোটা যেহেতু 20, তাহলে এইটুকু কত? 10, এইটুকু 10। তাহলে আমাদের এই যে এই ভারকেন্দ্রটাকে কই উঠাইতে হবে বলো তো? এই যে মাথায় উঠাইতে হবে। তার মানে ভারকেন্দ্রের যে সরণ সেটা কত হইতো? h সমান 10 মিটার হইতো। যাক, ওটা পরের ব্যাপার। তো আপাতত আমাদের ভারকেন্দ্রের সরণ আমরা কত পাইলাম? 2.5 মিটার পাইলাম। এখন দেখো, পাইলেই তো হবে না, আমাদের কি বের করা লাগবে? ভর বের করা লাগবে না? কারণ কি, ভর কতটুকু বলো তো? ভর কি দেওয়া আছে এই জায়গায় বলো তো? ভর কিন্তু এখানে দেওয়া নাই। ভর কিভাবে বের করব? আমরা জানি m কত? রো ইনটু v। আচ্ছা, রো ইনটু v। এখন v কত বলো তো? রো v পাই r স্কয়ার h, রাইট? রো তো রো এই জায়গায় থাকলো, v কত? পাই r স্কয়ার h। এবার খেয়াল করে দেখো, আমরা h টা এখানে বেশি বসাবো। ধরো আমরা এখানে এই জায়গায় h এর বদলে আমরা এখানে l ইউজ করি, এটা বেশি সুবিধাজনক। l ইউজ করি। lটা কি? l হচ্ছে যে ইয়ার গভীরতা, এই পানি যে টাঙ্কি, সেই টাঙ্কিটার গভীরতা। এখন আমরা বলো তো কতটুকু পানি আমাদের উত্তোলন করছে, মানে কতটুকু ভর আমরা উত্তোলন করছি? ট্যাঙ্কের 1/4 অংশ, তাই না? তাহলে m এর আগে সুন্দর মতো এই জায়গায় 1/4 দিয়ে দিবা। 1/4 ইনটু 1000 ইনটু পাই 3.1416 ইনটু আর কত বলো তো? 2 স্কয়ার ইনটু l কত? l এখানে আবার কি হবে? 20 মিটারই হবে। তার মানে এবার আমরা যদি পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে চাই, ক্ষমতা p আমরা কি জানি বলো তো? mgh ডিভাইডেড বাই কি? t। তো এখানে t সমান আরো দেওয়া আছে কত? 10 মিনিট। মিনিট থাকলে সবসময় সেকেন্ডে কনভার্ট করে নিতে হয়, 600 সেকেন্ড, রাইট? তাহলে এবার সুন্দর মতো এবার m এর মান কত? 1/4 ইনটু 1000 ইনটু 9.8 ইনটু 3.1416 ইনটু কত বলো তো? 3.1416 ইনটু 2 স্কয়ার ইনটু 20। দেখো জি এর মান আমরা বসাই দিছি। আর কিসের মান লাগবে? h এর মান। h এর মান আমরা কত পাইছি? ভারকেন্দ্রের সরণের মান আমরা কত পাইছি বলো তো? 2.5। আচ্ছা, তাহলে ভাগ কত হবে? 600। তার মানে এখানে মানটা কত আসতেছে দেখো তো? মানটা আসতেছে হচ্ছে তোমাদের 2565.64 জুল। ক্যালকুলেশন করলে তোমাদের এই মানটা আসবে। তো এখন এটাকে আমরা যদি এইচপি বা হর্স পাওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে বলো তো কত দ্বারা ভাগ করব? 746 ধারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? এইচপি পেয়ে যাব। এইচপিটা হচ্ছে তোমার 3.44 এইচপি, হর্স পাওয়ার। তার মানে আমরা সুন্দর মতো এই যে পাম্পটির ক্ষমতা পেয়ে গেলাম। এই পাম্পটির ক্ষমতা কত বলো তো? 3.44 এইচপি। আচ্ছা, তাহলে এবার আসো গ নম্বর কোশ্চেনটা, যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো ভাইয়া, প্রথম পাম্পটি যখন নষ্ট হয়ে গেল ততক্ষণ পর্যন্ত সে কি করছে? এই যে ট্যাঙ্কিটি, এই ট্যাঙ্কির 1/4 মানে এই যে উপরে যে 5 মিটার গভীরতা যতটুকু পানি আছে সেটাকে সে কি করে ফেলছে? উঠায় ফেলছে। এখন কি ওটুকু পানি আছে? নাই, অবশ্যই। তাহলে এখন কতটুকু পানি আছে বলো তো? এখন পানি আছে হচ্ছে এই যে বাকি 15 মিটার গভীরতায় যতটুকু পানি আছে। তো এবারও ঠিক সেম কাইন্ড অফ ম্যাথ। এবার বলো তো এই যে 15 মিটার যে পানিটা আছে, এইটুকুর ভারকেন্দ্রটা কোন জায়গায়? ঠিক 15 মিটার অর্ধেক জায়গায়। এই যে দেখো এই জায়গায়। এখন 15 এর অর্ধেক করলে কত হয় বলো তো? 15 এর অর্ধেক করলে হয় হচ্ছে 7.5। কত হয়? 7.5। তাহলে এই যে এইটুকু ডিসটেন্স, এটা কত? 7.5। আর মনে রাখতে হবে সবসময় আমরা কি করি? আমরা এই ভরকেন্দ্রটাকে কই উঠাই? একবারে পানি ট্যাঙ্কির মাথায় উঠাবো। তাহলে এই যে 7.5 তো উঠাবোই, তারপর আরো 5 কত উঠাবো? আরো কত উঠাবো? 5 উঠাবো। তার মানে এই জায়গায় যে ভারকেন্দ্রের সরণ h, এই h টা হবে কত? 7.5 প্লাস আরো 5 মিটার, রাইট? তার মানে কত? 12.5 মিটার। h এর মান আমরা পেয়ে গেলাম। এবার m এর মান নির্ণয় করতে হবে। এবার বলো তো আগে ছিল কতটুকু পানি? 1/4 অংশ পানি সে কি করে ফেলছে? নিয়ে চলে গেছে। তার মানে এখন আছে কত? 4/3 ভাগ পানি এখন আছে। তো 4/3 ভাগ পানির ভর আমার বের করতে হবে। তাহলে m সমান হচ্ছে 3/4 ইনটু রো কত বলো তো? 1000। আর ওই যে অ্যাজ ইউজুয়াল আগের মতো v নির্ণয় করতে হবে। v টা কি? পাই
আর স্কয়ার, এই জায়গায় এল। আচ্ছা, তো এই জায়গায় এলটা কত হবে? এই জায়গায় এলটা আসলে কত হবে? 20 হবে, কারণ আমরা কি করতেছি, আমরা পানির ট্যাঙ্কির যে আয়তনটা সেটা বের করতেছি। আর কতটুকু পানি উঠাইছে? 3/4 ভাগ, মানে 4 ভাগের 3 ভাগ পানি সে উঠাইছে। তার মানে ভরটা কত হবে? 4 ভাগের 3 ভাগই হবে। এই জন্য আমরা আগে কি করছি, 4 ভাগের 3 ভাগ একটা ভর গুণ করে নিলাম, মানে 4 ভাগের 3/4 একটা গুণ করে নিলাম। এখন চলো এই যে দ্বিতীয় যে ট্যাঙ্কির বা দ্বিতীয় যে পাম্পটা, এই পাম্পের ক্ষমতাটা নির্ণয় করি। পি পি ইকুয়ালস টু কত? ওই আবার সেম ভাবে mgh ডিভাইডেড বাই টি। এবার টিটা কত বলা আছে? যে 20 মিনিটে বলা আছে, 20 মিনিটে। 20 মিনিট মানে কি 20 * 60 সেকেন্ড, রাইট? আমরা সব সময় সেকেন্ডে কনভার্ট করে নিব। এবার m এর মান বসাও, 3/4 ইনটু 1000। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। দেখো m এর মান কত? 3/4 ইনটু কত? m ইকুয়ালস টু রো ভি, রো কত? 1000 ইনটু পাই 3.1416। আর এর মান কত? 2 স্কয়ার ইনটু এল কত কত বলো তো? 20 ইনটু 9.8 ইনটু ভারকেন্দ্রের সরণটা কত ছিল? 12.5। এটা মনে রাখবা সব সময়, ভারকেন্দ্রের সরণটা এখানে মেইন। আর টি সমান কত? 20 * 60 সেকেন্ড। তার মানে এই জায়গায় যে তোমাদের অ্যানসারটা আসবে, সেই অ্যানসারটা হচ্ছে 1942.3 ডিভাইডেড বাই, এটা যদি আমরা এইচপি তে কনভার্ট করতে চাই, কত করব? 746। তাহলে আসবে হচ্ছে 25.8 এইচপি, এরকম টাইপ আসবে। তাহলে এবার বলো তো, এটা হচ্ছে ধরো পাম্প 2 এর ক্ষমতা P2, আর ওই যে গ নাম্বার কোশ্চেনে যে আমরা পাম্প 1 এর যে ক্ষমতা নির্ণয় করছি, এটা যদি P1 ধরি, তাহলে বলো তো কোনটা বেশি? P2 বেশি না, আর P1 কম না? তার মানে তোমার অ্যানসারে এটাই চাইছে যে কোনটা বেশি। তাহলে আমরা বলে দেব কি, যে P2টা বেশি আর P1টা কম, মানে দ্বিতীয় যে পাম্প, সে পাম্পের অশ্বক্ষমতাটা বেশি আর প্রথম পাম্পের অশ্বক্ষমতাটা কম। দ্যাটস ইট। এই তো এত সহজেই তোমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারবা। আশা করি ম্যাথগুলো তোমরা ভালোভাবে বুঝছো। তো আমি চেষ্টা করছি যত একবারে সহজভাবে ভারকেন্দ্রের সরণটা বোঝানো যায়, তারপর হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা বোঝানো যায়, ঠিক তত সহজভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও। আর যারা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা হয়তো শুরু হয়ে গিয়েছে, তো তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো অ্যাজ লাইক আ 5th চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ভিডিও। তো তোমরা এই দুইটা টাইপ যদি কভার করে যাও, আশা করি তোমাদের এই যে বোর্ড পরীক্ষা বা সামনে যে বোর্ড পরীক্ষা যারা আসবে, যারা নতুন স্টুডেন্ট, তাদের জন্য 10 মার্ক ইনশিওর করা অনেক অনেক সহজ হয়ে যাবে। আর নেক্সটে কোন টাইপের ভিডিও চাও তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আমরা তোমাদের ওই সকল প্রবলেম বা ওই সকল চাহিদা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো টিল দেন স্টে সেফ অ্যান্ড সবাই পড়ালেখা করো। যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য বেস্ট উইশেস, অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।